স্বাগত আফটার ব্রেক। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে। আমরা একটু স্কাইপিতে যাব। আমাদের স্কাইপিতে অপেক্ষা করছেন অমি পিয়াল বাংলাদেশ থেকে। আমরা অমি পিয়ালের সাথে একটু কথা বলবো আপনাদের জন্য। আমরা অমি পিয়ালকে ট্রাই করছি, দেখা যাক। অমি পিয়াল হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি শাহবাগ আন্দোলনের একজন অন্যতম সৈনিক বলা যায়, যিনি প্রজন্ম চত্বর প্রজন্ম যে আন্দোলন, সে আন্দোলনকে যিনি লিড দিচ্ছেন ঢাকা থেকে, শাহবাগ থেকে। পিয়াল ভাই শুনতে পাচ্ছেন আপনি? আপনি একটু লাউডলি বলবেন প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। আচ্ছা, আপনি কি আমাদেরকে বর্তমান আপনার আন্দোলন সম্পর্কে কিছু বলবেন প্লিজ? যে আপনাদের শাহবাগ আন্দোলন, প্রজন্ম চত্বর, যে আপনাদের যে আপনারা অনেক আগ থেকে ব্লগ লিখে আসছেন যাতে করে আপনাদের যে ডিমান্ড ছিল গভর্নমেন্টের কাছে, আমাদের ন্যাশনাল যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের কাছে সেই রায় হলো, এই ব্যাপারে আপনারা আমাদের ইউরোপ এবং ইউকে দর্শকদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, এখানে আন্দোলনের ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু আন্দোলনের উদ্যোক্তা নই, বা আমি আন্দোলনের কর্মীদের একজন। শাহবাগ জাগরণ মঞ্চ থেকে যেটা পরিচালিত হচ্ছে সেটা বেসিক্যালি শুরুতে ছিল যে কাদের মোল্লার যে রায়টা হয়েছিল সেটাকে মনে হয়নি যে যথার্থ বিচার হয়েছে। তারপর সরকার সেই দাবি মেনে নিয়ে সংসদে একটি সংশোধনী এনেছেন যে আপিল করার যে সুযোগটা, সেটা ছিল প্রাথমিক বিজয়। কিন্তু এখানে পিয়াল ভাই আমি বলি, এই রায়টা তো সরকার, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে আইন ব্যবস্থা, সে আইন ব্যবস্থায় দিল, তাহলে আবার সরকার কি করে এর পক্ষে কথা বলতে পারে? এখানে আপনি যদি ফৌজদারি দৃষ্টিভঙ্গিতে বিচার করেন তাহলে তো হবে না। অর্থাৎ এখানে এটা স্পেশাল ট্রাইব্যুনাল হচ্ছে যুদ্ধাপরাধের বিচারের জন্য, মানবাধিকার বিরোধী অপরাধের বিচারের জন্য। এখানে আবার মানে আইন ব্যবস্থা তো আসে না। এটা হচ্ছে স্পেসিফিক একটা অপরাধের জন্য, যেটা না, আমাদের এই বিচারটা তো করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, অর্থাৎ আমাদের বাংলাদেশের নিজস্ব আইন ব্যবস্থা। তো যখন নিজস্ব আইন ব্যবস্থা সরকার দ্বারা পরিচালিত, যখন নিজস্ব আইন ব্যবস্থা একটা রায় দিল, আবার কি করে সরকার সেই আইনের বিপক্ষে যেতে পারে বা সেই রায়ের বিপক্ষে যেতে পারে? আপনি কি আমাদেরকে একটু এক্সপ্লেইন করবেন? আপনার এখানে উপলব্ধিতে একটু ভুল আছে। সরকার এখানে বিচার করছে না, কিন্তু জনদাবি যেহেতু সংক্ষুব্ধ বলে একটা কথা আছে, যে আমি মনে করছি যে আমার যে 345 জন মানুষকে মেরে ফেলার পরও যে ইয়েতে খালাস পেয়েছে, তো আমাদের মধ্যে এখানে কিছু ঘাটতি আছে। ছেলে পেলে জন্যই তো রাস্তা নেমেছিল। সরকার দেখতে যে আসলেই যে মানে আমরা তখন মানে যেটা বলেছিলাম যে এই আইনে একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে যে মানে আমার যদি আমি মানে বাদী হই, মানে মামলায় আমার আপিল করার সুযোগ থাকছে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখানে ওই 71ও ভুগেছি, আবার এখনো ভুগছি। আচ্ছা, হ্যাঁ, আমি সাফারার হচ্ছি। আমার প্রতি তো আদালত এই একটু সদয় হওয়া উচিত। ধন্যবাদ, সেটাই হচ্ছে। ধন্যবাদ পিয়াল ভাই। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি পিয়াল ভাই। বাংলাদেশ হচ্ছে একটা সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা একটা ফ্যামিলির মতো বাস করি, তাই না? আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা দুর্গাপূজা যাইতাম ফ্রেন্ডদের দাওয়াতে। কিন্তু একটা কমেন্টস আসছিল যে ব্লগাররা মানে মুসলমান ধর্মকে নিয়ে অনেক লিখতেছে। এই ব্যাপারে আপনার অপিনিয়ন? ইসলাম ধর্মকে নিয়ে অনেক কিছু লিখতেছে, এই ব্যাপারে আপনার অপিনিয়নটা কি? এটা হচ্ছে যে এক ধরনের অপপ্রচার, যে আসলে কিছু ব্লগার, কিন্তু কিছু লোক এই ব্লগার গুলা যারা মনে করেন এই নাস্তিক সাজে, এরা বেসিক্যালি ওই ইসলামী ছাত্র শিবিরের পেইড কিছু করবে। এরা ওই আল্লাহ রসুলকে গালি দেয়, তখন এরা করে কি ওইটার জবাব দেয়। কিন্তু অমির রহমান পিয়াল ভাই, এখানে আপনার একটা ছদ্ম নামে যেটা ঝুমু, এখানে লেখা আছে আল্লাহর অসীম রহমতে, এই ধরনের একটা কমেন্টস লেখা আছে, আল্লাহ তাকে বাজাইবেন কি সাত আসমান হইতে নেমে আসি। আপনারই একটা লেখা আমার হাতে, এটা লিফটের মধ্যে। এটা কি আপনার আসলে নাকি অন্য কারো? না, আমার তো মনে হচ্ছে না। ডেটটা ছিল এখানে, ডেটটা ছিল, ডেটটা আমার এখানে নেই অবশ্য, বাট দ্যাটস ওয়াজ আপনার নামেই, যেটা হচ্ছে তামান্না জুমু নামে। আপনার কি আপনার আইডির নাম কি তামান্না জুমু ব্লগে? না, বুঝতে পারছি না। আমি সব সময় অমির রহমান পিয়াল নামে লিখি। আচ্ছা, দ্যাটস মিন্স আপনি
আপনি স্বীকার, আমরা যেটা চাই, যেটা আমার মনে হয় আপনিও এজ এ বাঙালি, এজ এ মুসলমান হিসেবে চাচ্ছেন, যে আমরা সবাই সবার ধর্মকে স্ব অবস্থান থেকে আমরা সবাই সম্মান করবো, শ্রদ্ধা করবো। ধন্যবাদ পিয়াল ভাই আপনাকে স্কাইপিতে আসার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইসলামকে বাঁচানোর জন্য এই মুনাফিকদের কাছ থেকে কিন্তু ইসলাম তারা মিথ্যা কথা, এই জামাত শিবির এগুলো হচ্ছে মুনাফিক, মুসলমান। আপনি এদের পক্ষ নিয়ে কথা বলতে পারেন না। আচ্ছা ব্রাদার, আপনি কি বলতে পারবেন যে ইন্টারন্যাশনাল যে ট্রিবিউনালটা আছে সেখানে ইন্টারন্যাশনাল জিনিসটা কি, কোন ধরনের আন্তর্জাতিক ব্যাপারটা আছে ট্রাইব্যুনালে? ক্যান ইউ টেল মি? উনি কি বলছেন একটু জোরে বলতে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন, এটা তো বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওইখানে আন্তর্জাতিক ব্যাপারটা কি ট্রাইব্যুনালে? ক্যান ইউ টেল মি? অর্থাৎ আমাদের ট্রাইব্যুনালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, এটাতে কি আন্তর্জাতিকরণ করা হয়েছে নাকি, অর্থাৎ ওই মান দেওয়া হয়েছে নাকি? উনি এই প্রশ্ন, আন্তর্জাতিকের কি উপাদান? ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। আচ্ছা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রাইম, তো ওখানে ইন্টারন্যাশনাল যে উপাদান, ইন্টারন্যাশনালটা কি আছে? বিভিন্ন দেশগুলা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে যেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে মানে মিনিমাম বেঞ্চমার্কটা ঠিক করা হয়েছিল আইনের মাধ্যমে, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস। সেটাকে বলা হয় বুঝছি, সেটা কোনটা বলা হয় সেটা বুঝছি, আপনাদের যে ট্রিবিউনালের আন্তর্জাতিক ব্যাপারটা কি? আচ্ছা, এটা আমাদের অতিথিবৃন্দ, এটা ধন্যবাদ পিয়াল ভাই আপনাকে আমাদের স্কাইপিতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অমির রহমান পিয়ালের সাথে, যিনি শুধু বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ করছেন স্কাইপিতে। আমরা এখন যাব হচ্ছে সালমান আল আজমি, যিনি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে। উনার সাথে আমরা কথা বলবো, যে উনার অপিনিয়নটা বলবো বাংলাদেশকে নিয়ে। আমরা ট্রাই করছি উনাকে পাওয়ার জন্য, মনে হয়। সালমান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? একটু লাউডলি বলবেন প্লিজ। জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আমরা সবাই ভালো আছি। আপনি কি বলবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ যে সাইদি সাহেবের রায় হলো, প্রজন্ম চত্বর অনেক অনেক কিছু করে, যেটা বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেক কিছু করে এটাকে তারা আন্দোলনের রূপ দিল, প্লাস অনেকেই আরেকটা অংশ সাইদি সাহেবের রায় মানে না, এটা অন্যায় রায়, একটা অংশ বলছে ন্যায় রায়। এজন্য বাংলাদেশে যে দ্বন্দ্ব সংঘাত, এবং আপনার আব্বুও জেলে, এই বিষয়ে আপনি একটু বলবেন আমাদেরকে প্লিজ। জি, সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1971 সালে যে হত্যাযজ্ঞ হয়েছে, যে অন্যায় হয়েছে, তার সুবিচার হওয়াটা অত্যন্ত প্রয়োজন। এটা প্রয়োজন সবার সাথে, যারা এটা নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ হওয়া দরকার, বাংলাদেশকে এগিয়ে যাওয়া দরকার। সুতরাং কালচারাল ইম্পিউনিটি বন্ধ হওয়া দরকার। সুতরাং আমরা এটা চাই যে বিচার হোক, কিন্তু সেই বিচার হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এবং বিচার ব্যবস্থা যেটা আশা করে, বিচার ব্যবস্থা যেটা যেভাবে বিচার হওয়া উচিত সেভাবে বিচার হবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন যে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ বা সুস্থ না? অবশ্যই না। কোন দিক দিয়ে? আপনি দেখেন এই বিচার ব্যবস্থায় কোনো কিছুই সুষ্ঠু হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটি একটি দলীয় বিচার ব্যবস্থা। এখানে যারা বিচারক, যারা প্রসিকিউটর, যারা ইনভেস্টিগেটর, তারা সবাই দলীয় লোক, এবং এরপরে দেখা যাচ্ছে যে তারা যে বিচার প্রক্রিয়াটা করছে সেটা প্রচন্ড রকম প্রশ্নবিদ্ধ। আপনি জানেন, আমরা সবাই জানি স্কাইপ কেলেঙ্কারি যেটা হয়েছে, সেখানে বিচারপতি, প্রসিকিউশন এবং মন্ত্রী এবং একজন লয়ার রাসেলস সবাই মিলে প্ল্যান করছে কিভাবে কি হবে। এটা তো কোনো বিচার ব্যবস্থা, সুষ্ঠু বিচার ব্যবস্থা হতে পারে না। এটা যখন প্রকাশিত হয়ে গেল, তখন প্রধান যিনি বিচারপতি ছিলেন, ওই নিজামুল হক সাহেব, তিনি রিজাইন করলেন। কিন্তু সেটা কি শেষ হয়ে গেল? কোনো তদন্ত হলো না। এরপরে তো ওনারা সংশোধনী আনছেন, ওনাদের এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যে আইনটা, সেটা সংশোধনী আনছেন এরপরে ওনারা। এখন আনলেন, সংশোধনী আনলেন। শাহবাগের যে একটা আন্দোলন শুরু হলো, এটাকে আমি আন্দোলন বলবো না, এটা একটা পিকনিক বলা যায়। কারণ এখানে সরকার খাওয়াচ্ছে, সবকিছু ব্যবস্থা করছে, আর সরকার আমার পদ্ধতিতে তারা কার বিরুদ্ধে আন্দোলন করছে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তারা সরকারি পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং এবং এখানে দেখেন বিচার বিভাগকে আরো প্রশ্নবিদ্ধ করা হলো যখন আপনি দেখেন একটি আন্দোলন করা হচ্ছে বা প্রটেস্ট করা হচ্ছে, সে প্রটেস্টের আলোকে আইন পরিবর্তন হয়ে গেল, এবং এরপরে প্রধানমন্ত্রী সংসদে বসে বললেন
যে বিচারকরা যেন জনগণের কথা চিন্তা করে রায় দেন। আপনি পৃথিবীর কোন আইনে, কোন লতে, কোন দেশের বিচার ব্যবস্থায় জনগণের কথা মেনে বিচার করবে না আইন দেখে বিচার করবে? সুতরাং এই বিচার ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে, এটার মানে বৈধতাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা চাই একটি নিরপেক্ষ বিচার হোক। এবং জনাব সালমান সাহেব, আমি একটা কোয়েশ্চেন করতে চাই আপনাকে। আমরা যারা বাংলাদেশি আমরা অবশ্যই চাই, আমার মনে হয় আপনিও চান, যে মানবতা বিরোধী যে অপরাধ হলো 1971 সেটার বিচার হোক, এটা কি আপনি চান? অবশ্যই চাই। মানবতা বিরোধী অপরাধ যে যখন যে অপরাধ করেছে সে অপরাধের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সে বিচার পলিটিক্যাল করা যাবে না। কোনো কিছু ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করা কিংবা বাংলাদেশের স্বাধীনতাকে ওই সময় রাজনৈতিক ভাবে না মেনে নেয়, তার মানে এই নয় যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে স্পেসিফিক অগ্নিসংযোগ। এই জিনিসগুলি প্রমাণ করতে হবে আদালতের ব্যবস্থার মাধ্যমে। কোন রাজনৈতিক ভাবে হইচই করে আন্দোলন করে এইসব ধরনের রায় হতে পারে। এই জন্য আমরা বলছি একটা আন্তর্জাতিক পর্যবেক্ষণ দরকার। আমরা তো সেটা বলছি, সরকারের ভয় কিসের? সরকার যদি মনে করে যে এইসব ব্যক্তিরা এই অভিযুক্ত সত্যি অপরাধ করেছেন, তাহলে আন্তর্জাতিক ভাবে এটাকে করতে অসুবিধা কোথায়? তাহলে তারা নিরপেক্ষ থাকুক, তারা নিরপেক্ষ ভাবে আইন চলতে দেখুক। কিন্তু আপনি নিজামুল হক সাহেবের স্কাইপ চ্যানেলে দেখা যাচ্ছে উনি বলছেন যে সরকার পাগল হয়ে গেছে রায়ের জন্য। এই যে সরকারের ইন্টারফিয়ারেন্স, আইন প্রতিমন্ত্রীর নাম আসছে, এমনকি সুপ্রিম কোর্টের একজন আপিল বিভাগে একজন বিচারপতির নাম এসেছে, যিনি বলেছেন যে আপনি এটা করেন, আপনাকে আমরা তাড়াতাড়ি আপিল বিভাগে নিয়ে আসবো। কোনো তদন্ত হচ্ছে না কেন? কেন এইসব লোক অভিযুক্তদের বিরুদ্ধে, এইসব লোকদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? উল্টো এই রায় দেওয়ার ক্ষেত্রে আমি তো আইনজীবী নই, এখানে আপনাদের এখানে আইনজীবীরা আছে, তারা আরো আইন বিশ্লেষণ করবেন, কিন্তু আইনের পরিপ্রেক্ষিতে সবাই বলছেন যে সাইদি সাহেবের বিরুদ্ধে যা রায় হয়েছে এটা ন্যায়সঙ্গত হয়নি। এবং ধন্যবাদ সালমান ভাই আপনাকে আমাদের লাইভে আসার জন্য। আমরা আশা করব যে বাংলাদেশ, আমরা চাই প্রত্যেকটি অপরাধীর বিচার হোক, এবং সেটা বাংলাদেশের মানুষ যেভাবে চায় এবং সেটা আইন অনুযায়ী। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আইনকে শ্রদ্ধা করুক, ঘর বাড়ি পুড়িয়ে না, থানা ভেঙে না, মানুষকে হত্যা করে না। আমরা চাই সুষ্ঠু আইন এবং আমরা চাই শান্তি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে লাইভে আসার জন্য। যাই হোক, আচ্ছা, এই ব্যাপারে উনি কথা বলছিলেন অনেকগুলা বিষয়ে। মোহিত ভাই, আপনি কি আমাদেরকে উনার কথার প্রেক্ষাপটে একটু উনি একটা জিনিস স্বীকার করছেন যে যদি কেউ রাজাকার হয়, যদি কেউ মানবতা বিরোধী অপরাধী হয়, অর্থাৎ যেই হোক সে, তার বিচার হোক, সে যে দলেরই হোক, সে যদি হয় আপনার দলের, সে যদি হয় জামাতের, সে যদি হয় আওয়ামী লীগের। এই যে তাহলে উনি একটা কোশ্চেন করে গেলেন যে উনি চাচ্ছেন একটা জিনিস, সুষ্ঠু নিরপেক্ষ বিচার। এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে বলবেন প্লিজ। ধন্যবাদ। আসলে আপনি যদি দেখেন, যখন এই ওয়ার ট্রাইব্যুনালের ব্যাপারটা যখন বাংলাদেশের রাজনীতিতে এটা জাগরণ সৃষ্টি হলো, তখন থেকে কিন্তু বিএনপি অথবা জামাত দুটি দলই বারবার বলেছে যে সত্যিকার অর্থে যারা যুদ্ধ অপরাধী, কমিটেড জেনোসাইড অথবা মানুষকে দর্শন করছে, হত্যা করেছে অন্যায়ভাবে, তাদের সত্যিকার ভাবেই বিচার হওয়া উচিত। জাতি চায়, আমরা সবাই চাই, সকল রাজনৈতিক দল কিন্তু এটা চেয়েছে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু আবার বলেছে যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল যেটা সেট আপ করা হয়েছে, ইট ইজ বিং সেট আপ বাই দি আওয়ামী লীগ গভর্নমেন্ট। এটা বিতর্কিত, এটা কন্ট্রোভার্সি। এখানে একটা কথা, সুতরাং আমি কথা শেষ করি। গভর্নমেন্ট যেহেতু ক্ষমতায় আছে, তাহলে তো অবশ্যই আওয়ামী লীগ গভর্নমেন্ট অবশ্যই এই জন্য তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, এই জন্য আমি বলছি আওয়ামী লীগ গভর্নমেন্ট, এটা তো কোয়ালিশন গভর্নমেন্ট না। সুতরাং আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা সেট আপ করছে এটা বিতর্কিত ছিল, বিতর্কিত আছে। এবং স্কাইপি কথোপকথনে যেটা বাইরে আসছে, নিজামূলক ক্লিয়ারলি বলেছেন ওনার যে ক্লোজ ফ্রেন্ড ব্রাসেলস বেস যে ডক্টর জিয়াউদ্দিন, ওনার কাছে যখন বলেছেন দিস গভর্নমেন্ট হ্যাজ বিকাম ম্যাড টু গিভ ডেথ সেন্টেন্স কুইকলি, এগুলা বেরিয়ে আসছে। এবং এগুলা থেকে বোঝা যায় যে গভর্নমেন্ট এত তড়িৎ গতিতে কেন এই পার্টিকুলার একটা দলের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিতে চাচ্ছে। এবং তাদের কথাতেই আসে, মানে মন্ত্রীরাও দেখা গেছে সবসময় বলতেছেন যে তাদের ফাঁসি দেওয়া হয়ে গেছে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে যায়। বিচারে যাওয়ার আগেই দেখা যায় যে তাদের মন্ত্রীরা জানেন
তাদের প্রধানমন্ত্রী জানেন। সুতরাং যার কারণে এবং দিস জাজেস যারা আছেন, আগে যে সালমান সাহেব যেটা বলছেন, আপনি বলছেন যে প্রথম থেকে এই বিচার ব্যবস্থাটা হচ্ছে বিতর্কিত, তাহলে আপনারা বিচার অ্যাটেন্ড করছেন কেন? এই যে তাহলে বিচার কার্য তো আপনারা সব মানে যারা যারা ভিকটিম তারা অ্যাটেন্ড করছে, অবশ্যই ভিকটিমকে তারা জোরপূর্বক অ্যারেস্ট করে নিছে, এরা তো ডাইরেক্টলি গিয়ে অ্যাটেন্ড করে নাই। তাদেরকে যেভাবে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, ইউ নো এভরিথিং, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার পাবলিকের কাছে, জনগণের কাছে, যে এবং এখানে তাদেরকে ডাইরেক্টলি নিয়ে উইথাউট গিভিং এনি ভার্ডিক্ট, তাদের জুডিশিয়াল প্রসিজারে নেওয়ার আগে তাদেরকে জেলে ঢুকানো। ধন্যবাদ মুহিত ভাই। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম আনোয়ার ভাইয়ের কাছে। আচ্ছা আনোয়ার ভাই, উনি মুহিত ভাই স্কাইফি নিয়ে এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন করছেন যে এটা আসলে নিরপেক্ষ না, এটা গভর্নমেন্ট আগেই জানতো, মন্ত্রী পরিষদ আগেই জানতো, এর ফাঁসি হবে, এর রায় হবে, এই হবে, এই ব্যাপারে আপনার অপিনিয়ন? আমি মুহিত ভাইকে আসলে ধন্যবাদ দিই, উনি একজন আসলে অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু মুহিত ভাই আসলে এটা হয়তো মিডিয়াতে বলার জন্য উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, বলতেই হবে, ওনার দল যেহেতু এটাকে স্ট্যান্ড করে এরকম, কিন্তু ঘটনা ওনার মনের কথা আমার মনে হয় না এটা। কারণ ব্যাপারটা হলো এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, 2/3 ভোট নিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় এসেছে, এবং এই সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যুদ্ধ অপরাধীর বিচার হবে। এই জন্যই এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে দেশের মানুষ, এবং সরকারও এটা মানে এই কারণেই মানুষের কাছে যেহেতু ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়েছে সরকার, এই জন্য বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেট আপ করা হয়েছে। ওনারা বলছেন এইটা আপনার এটা বৈধ না, এটা ফেয়ার না, হ্যাঁ আপনার বিচার ব্যবস্থার বিষয়ে আপনি বলছেন আনোয়ার ভাই, আপনি বলছেন এটা ঠিক আছে? অবশ্যই অবশ্যই। কেন কথাটা আসি, আমার কথাটা উনি বলতেই পারেন উনি যে একজনের এটার গণতান্ত্রিক অধিকার, আমি আমার একটা কথা বলতে পারি, উনি একটা কথা বলতে। বিষয়টা হলো যে এদেশের আমি মনে করি এদেশের ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে খালি না, বাংলাদেশের সাধারণ মানুষই চায় যে যারা যুদ্ধ অপরাধী, আমরা এই মাত্র গোলাম আজম সাহেবের ছেলে উনিও বলেছেন যে আমি যুদ্ধ অপরাধী বিচার চাই, বলতে হচ্ছে। কিন্তু এটা কিন্তু আজকে এই পর্যায়ে চলে এসেছে বলেই যে ওনার পিতা জেলে থাকা অবস্থায়, এবং উনি কিন্তু অভিযুক্ত যুদ্ধ অপরাধের জন্য, এবং উনি যেটা বলেছেন যে এটা মানে উনারা রাজাকার বা উনার রাজনৈতিক কারণে উনাদেরকে গ্রেফতার করা হচ্ছে, উনাদের বিচার করা হচ্ছে, আমি এটা মনে করি না। কারণ 1971 সালে আপনার যুদ্ধ চলাকালীন সময়ে যদি পত্রিকাগুলো দেখা যায় যে জামাতের ছিল, আমি একটু বলে 1971 সালের তখনকার সময়ের যে পত্রিকাগুলা, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলা, এটা দেখলে জামাতের আজকের যে নেতারা গ্রেফতার আছেন তাদের বক্তব্য সব আমাদের কোশ্চেনটা ছিল যে উনি বলছেন যে ট্রাইব্যুনালটা রাইট না, সুষ্ঠু না, নিরপেক্ষ না, ঠিক আছে? আপনি বলছেন নিরপেক্ষ। আমার কোশ্চেনটা হলো তাহলে স্কাইপি কেলেঙ্কারি কেন আসলো? না, স্কাইপি কেলেঙ্কারি যিনি করেছেন নিজামুল সাহেব, ওই ট্রাইব্যুনালেরই উনি তো নাই, ওনাকে বাধ্য হয়েছে, তখন এটা সমস্যা ছিল। আমি আপনাকে একটা বলি, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এখানে ওনারা বিজ্ঞ, ওনারা ব্যারিস্টার সাহেবরা আছেন, আপনারা সবাই জানেন যে ব্যারিস্টার সাহেব মানে জাস্টিস যাদেরকে নিযুক্ত হয় সরকারের পক্ষ থেকে নিযুক্ত হয়, আচ্ছা যে সরকার আছে সেই সরকার, এখানে বিভিন্ন মতলম্বী লোক থাকতে পারে, কিন্তু আমরা আশা করি যে একজন আইনজ্ঞকে, একজন লয়ারকে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের আপনার জাস্টিস নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এবং আমরা মনে করি যে উনার রাজনৈতিক উনার যেই পরিচয় থাক না, যখন উনি হাইকোর্টের জাস্টিস হয়ে যাবে তখন উনি নিরপেক্ষ হয়ে যাবেন। নিজামুল হক সাহেব যদি ব্যক্তি হিসাবে উনি কোন উনার যে ত্রুটি, এটা তো আমরা একটু ফখরুল সাহেবের কাছে যাবো এই ব্যাপারে। প্লিজ ফখরুল সাহেব, আপনি একটু বলবেন যে ট্রাইব্যুনাল নিয়ে। ধন্যবাদ। আমি ট্রাইব্যুনালের সাথে একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, কারণ এই আলোচনায় গিয়ে আসলে এটা শেষ করা যাবে না। এখানে সারা পৃথিবীর কোন একটা সংস্থা, আমি আগেই বলেছি, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে এমন কোন সংস্থা, আপনারা যদি দেখেন যে গতকালকেই বার স্ট্যান্ডার্ড বোর্ড এর হিউম্যান রাইটস কমিটি স্ট্রেটমেন্ট দিছে, যে স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে এই ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া হোক, এবং এই ট্রাইব্যুনালের বার স্ট্যান্ডার্ড বোর্ডের
মানে কোন নিউজ পেপার এই দেশে আপনি যদি এখন তাদের ওয়েবসাইটে যান, বার স্ট্যান্ডার্ড বোর্ড, আমাকে বার স্ট্যান্ডার্ড বোর্ড, বার স্ট্যান্ডার্ড বোর্ড, হিউম্যান রাইটস কমিটি, বার স্ট্যান্ডার্ড বোর্ড পাবে, বাট ওয়েবসাইটটা হচ্ছে বার স্ট্যান্ডার্ড বোর্ড। কি বলছে? কমিটি হচ্ছে বার হিউম্যান রাইটস কমিটি। তারা বলছে যে আপনি যদি আমার কাছে রেফারেন্সটা আছে, আপনি বলছেন ওনারা জনগণ দেখে, ওনারা পরিষ্কার বলেছে যে এইটা ভেঙে দিতে হবে, ভেঙে দেওয়া উচিত। যদি আমি রং বলি আপনারা তা দেখেন। আমি শুধু একটা উদাহরণ দিব, যে কথাটা আমাদের আনোয়ার ভাই বললেন যে নিজামুল হক নাসিম এখান থেকে চলে গেছেন, উদাহরণটা খুবই সুন্দর। যে একটা বড় বাকেটে যদি আপনি অনেক দুধ রাখেন, সেই দুধের মধ্যে যদি আপনি জানেন যে বাংলা ল্যাঙ্গুয়েজে বলে যদি ছনা ফেলা হয়, তাহলে দুধটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন আপনি যদি বলেন যে তুমি কেন দুধের মধ্যে সোনাটা ফেললা, আমি তোমাকে সরাই দিলাম, কিন্তু এই দুধে আমি খাবো, এই দুধ দিয়েই পাবলিককে আমি খাওয়াবো। বিচার ব্যবস্থা গোটাটা যেখানে পৌঁছে গেছে, গোটা বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেখানে আপনি নিজামুল হক নাসিমকে সরাই দিচ্ছেন, কিন্তু এই বিচার ব্যবস্থার কোনো সমস্যা নাই এবং সেই বিচার ব্যবস্থার মাধ্যমে রায় দিচ্ছেন। ধন্যবাদ। লস্কর ভাই, আপনি একটু ওনার অপিনিয়ন সম্পর্কে বলবেন। ধন্যবাদ। একটু ক্লোজলি মাইক্রোফোনটা। পৃথিবীতে এমন কোন আদালত নেই যে আদালতের সাজাভুক্ত আসামিরা বলেছে যে আমি ফেয়ার ট্রিটমেন্ট পেয়েছি। ইয়র্কশায়ার রিপার থেকে শুরু করে সারা পৃথিবীতেই মানুষ বলে যে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট পাইনি। আচ্ছা, নিজামুল হক চৌধুরীর জ্ঞান করায় যে বিচার ব্যবস্থা ভেঙে গেছে, সেটা পৃথিবীর বহু দেশে এইভাবে বিচারপতিরা চলে গেছেন, বিচারের বেঞ্চ থেকে নতুন বিচারপতি এসে বিচার করছে। আচ্ছা, স্কাইপিং এর ব্যাপারে যেটা হচ্ছে, বিচারপতির কিন্তু সম্পূর্ণ অধিকার ছিল, সে কিন্তু আলাপ করতে পারতো, যে কোনো এটা আন্তর্জাতিক আইনেও স্বীকৃত। সেটা যারা পৃথিবীতে এমনি বহু উদাহরণ আছে। একটা উদাহরণ হচ্ছে এই যে বিচার ব্যবস্থা, এই প্রতিটি বিচার ব্যবস্থায় বিভিন্ন ভাবে একজন জাজের অবশ্য অফিসিয়ালি ডিক্লেয়ার করেও সে নিতে পারে, যেটাকে বলে এমএরএস কিউরিসি নাকি বলে, ওইটারে নিতে পারে। ধন্যবাদ। আইনের ব্যাপার। জি, একটু সংক্ষেপে প্লিজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ভুক্তভোগীরা তো বলবেই, তোলার জন্যই তো অ্যাপিল কোর্ট আছে, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারক, তারা যেতে পারবে। থ্যাংক ইউ লস্কর ভাই। আমরা একটু আমাদের সব সম্মানিত বিচারক, যিনি আজকের আমাদের উপস্থিত অতিথি স্পিকার রাজীব আহমেদের কাছে এই যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নিয়ে কথা হলো, এই বিষয়ে আপনি একটু বলবেন প্লিজ। প্রথমে আমি ইউরোপের এনটিভির সকল দর্শককে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং তার আগে আমি বলে দিচ্ছি যে আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এবং এখানে একটি দলের সাথে সম্পৃক্ত আছি এবং এই দলের কোনো ভিউ আমি এখন এই অনুষ্ঠানে করতেছি না। হ্যাঁ, তো আমি প্রথমে এটা বলবো যে 18,000 মুখলেখাতের মধ্যে মানুষকে সৃষ্টির জীব বলা হয় এর জন্য যে মানুষের বিচার শক্তি আছে, এই কারণেই। এবং আমরা সবসময় এরকম চলতে হবে আমাদেরকে, আত্মসংযম রক্ষা করে। যে কোনো একটা কিছু হলে যে সরাসরি অ্যাকশনে চলে যাব এবং অন্য কেউ কিছু বললো, তার মতামত ব্যক্ত করলো, এটা নিয়ে যদি আমরা ক্ষাব্ধ হয়ে যায় এবং এটাকে সরাসরি আঘাত করি, তাহলে এই পৃথিবীতে আমরা চলাফেরা করতে পারবো না। এই 21শ শতাব্দীতে আমাদের যে গ্লোবাল ভিলেজটা আছে, একটা দেশের কথা বলতে, একটা দেশ হচ্ছে সকল মানুষের, সকল জাতের, সকল ধর্মের, সকল বর্ণের হতে হবে। শুধু এক ধর্মের এক রঙের মানুষের হলে চলবে না এটা। এবং এই শুধু একটা দেশ না, গোটা পৃথিবী আমাদের এটাকে শেয়ার করে চলতে হবে। এবং প্রত্যেক মানুষের অধিকার রয়েছে তার মনের কথা বলার জন্য, সে নাস্তিক হোক অথবা কোনো ধর্ম বিশ্বাস করুক অথবা তার যে কোনো ধরনের মতাবলম্বী হোক, এটাকে আমরা মেনে নিতে হবে। এবং আইনের যে কথাটা ট্রাইব্যুনাল নিয়ে যে প্রশ্নটা করা হলো, একটা গ্রুপ বলছে এটা নিরপেক্ষ ছিল না, একটা বললো যে নিরপেক্ষ ছিল। আমি একজন আইন বিজ্ঞ নয়, তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এটাই বলবো যে প্রথমে একটা দেশ স্বাধীন সার্বভৌমত্ব, একটা রাষ্ট্রের তার নিজের ক্ষমতা আছে। এই যে 71-এ যে গণহত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, লুণ্ঠন হয়েছে এবং যেভাবে চালানো হয়েছে, যেগুলো হয়েছে, এগুলোর বিচার করার জন্য আমি মনে করি একটা দেশের তার নিজস্ব আন্তর্জাতিক ভাবে না করেও, আন্তর্জাতিক এইটাকে না বলেও তার এগুলোর বিচার করার শক্তি রয়েছে। মনে করি যদি এটাকে অস্বীকার করেন। আপনার এই অপিনিয়নের জন্য আমি আচ্ছা, উনি একটা পয়েন্ট। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি কষ্ট যেটা লাগে ফারুক, জাস্ট আমাদের যেটা কষ্ট বেশি লাগে যে ঠিক আছে, এখানে বিচার বিভাগের উপরে যখন বিরোধী দল এবং যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত, সেখানে যখন বারবার তারা প্রতিবাদ করলো, সরকার কিন্তু কোনো কিছু করেনি।
এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয় নাই, এটার প্রতি কোনো ধন্যবাদ কারো দেয় নাই। এইটা কেন? তাহলে বোঝা যায় যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে যে যেটাই বলুক না কেন, আমি আমার যেটা চাই, আমি যে তালগাছ চাই, মানে তাদেরকে ফাঁসি দিতে চাই, ফাঁসি দিয়ে যাবো। আমি ওহিদ ভাইকে সংক্ষেপে বলার জন্য, আচ্ছা আমরা ব্রেকের পরে এসে জবাব দেবো। আপনি শেষ করেন। শেষ করে ফেলুন, একটু সংক্ষেপে শেষ করে ফেলবেন, আমরা ব্রেকে যাচ্ছি। বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, এরকম আমি দেখেছি প্রত্যেক সরকারের আমলে এরকম হয়, যারাই ইয়েতে যায়, অপোজিশন যায়, এরকম করা হয় আমাদের দেশে, ভাঙচুর এইরকম ধরনের করা হয়। আমি এটাই বলবো যে এগুলো থেকে বাংলাদেশের লোকেরা বের হয়ে আসতে হবে। কেননা একটা প্রথমে যারা এই হরতাল করে প্রত্যেক সময় হয়েছে, আমি আমার যখন যারা বিরুদ্ধে যায়, হ্যাঁ এরকমই হয়। কিন্তু এরকম করার পরে একটা দেশের যদি কোনো ক্ষতিগ্রস্ত যে জিনিসগুলো নষ্ট হলো, এগুলো কার হলো? এটা তো বাংলাদেশের ক্ষতি, জেনারেল মানুষের। আরেকজন লোকের ভাঙচুর করে ঘর দুয়ার গাড়ি ঘোড়া সবকিছু জ্বালিয়ে ফেলা হয়, এটা শুধু সবসময় হয়ে আসছে। আমাদেরকে যারা রাজনীতিবিদ আছে, যারা ইয়েতে আছে, সবাই মিলে আমি মনে করি একটা ইয়েতে প্ল্যাটফর্মে আসলে, একটা আইন তৈরি করলে যে এই ধরনের কিছু করা যাবে না, মানে আপনি প্ল্যাকার্ড নিয়ে ইয়ে করতে পারেন, আপনার কথা স্লোগান দিয়ে বলতে পারেন, কিন্তু ভাঙচুর করে এরকম প্রত্যেকটা। ধন্যবাদ রাজীব ভাই। আমরা এখন যাচ্ছিলাম সংক্ষেপে, ওহিদ ভাই আমাদেরকে ট্রাইব্যুনাল নিয়ে কিছু বলবেন একদম সংক্ষেপে, তারপর আমরা ব্রেকে যাবো। ব্রেকের পরে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। আসলে এখানে যে জন্য আমরা এসেছি, আসলে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো, রাজীব ভাই বলেছেন, আমরা কোনো দলের অথবা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি কোনো কিছু করা বলতে চাই না এখানে। কারণ আমরা যেহেতু এই দেশের রাজনীতি করে, এই দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে তাদের বারাকে ইয়ে করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে, সুতরাং আমরা ওইভাবে কথা বলতে চাই যে আমাদের লোক কি বলতেছে, আমাদের কমিউনিটি কি বলতেছে, আমাদের এখানে যারা কনস্টিটিউয়েন্টস আছেন তারা কি ভাবতেছে। আর এই ভাবনা নিয়ে কিন্তু এদেশের পলিটিশিয়ানরা কথা শুরু করেছে। আমি ফ্রেন্সে কোনোদিন থাকি না, আমার লাইফে কোনোদিন ফ্রেন্সে থাকার কোনো রাজনীতি নাই। আমি স্ট্রেট ফরওয়ার্ডলি বলতে চাই যে এখন পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু এখন খুব প্রয়োজন অবস্থায় আছে। আজকে আপনারা দেখেছেন আমাদের 2 লোকাল এমপি, ওনারা কিন্তু ফ্রেন্সে না, ওনারা বলেছেন যে বাংলাদেশে যে কিলিং হচ্ছে এটা কেউ সাপোর্ট করে না। তারা আরো ক্লিয়ার করেছেন যে ডেথ পেনাল্টি তারা সাপোর্ট করেন না। এটা কিন্তু বেরোস ওয়ার্সি বলেছেন, আমাদের 2 এমপি বলেছেন, এবং আমিও এটা বলি যে আমি যে সময় কথা বলবো, আমার 2-3টা কথা আমি বলে দিই। এখানে কথা হচ্ছে যে ইউনাইটেড নেশন, আমার এখানে আমি পড়তেছি যখন আমি দেখতেছি এগুলা, ইউনাইটেড নেশনস Assembly, Amnesty International, International Bar Association, they have expressed a serious concern. Not only concern, not about the we are extremely concerned about the situation of Bangladesh. So এই জিনিসটা যদি আমরা কেউ উড়াইয়া দেই দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, তাহলে হবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা এখন খুব মারাত্মক, খুব ভয়াবহ, এবং আমরা এই ভয়াবহতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি, আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে চলুক, বাংলাদেশের মানুষ, আমরা আত্মীয়-স্বজন যারা আছে তারা সুন্দরভাবে দিন যাপন করুক। আমরা আরো চাই যে বাংলাদেশে, রাজীব ভাই বলেছেন যে হরতালের যে রাজনীতি এটা বন্ধ হোক। বাংলাদেশে হরতাল করার দরকার নেই। আজকে আওয়ামী লীগ আছে, কালকে বিএনপি আসবে, কিন্তু বিএনপি আসার পরে যদি আওয়ামী লীগ আবার হরতাল শুরু করে, তাহলে এটা যেমন সাপোর্টেড না, আজকেও সেইভাবে হরতাল। কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু যারাই যায় তারা কিন্তু ক্ষমতা যাওয়ার পর কিন্তু এটা ভুলে যায় তারা কয়েকদিন আগে এটা করেছিল। সুতরাং আমাদের সকলকে সমন্বিত শিখতে হবে। আমি কি করেছি, আমি দেশের জন্য, আমি অতীতে কি করেছি, এটা আরেকজন করলে দুষ্টি, এটাও আমাদেরকে শিখতে হবে। এবং এই জায়গা থেকে কিন্তু এই যে দুঃসাধু রাজনীতিকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বেরিয়ে দেশের উন্নয়ন হবে না। আমি চাই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে থাকুক, বাংলাদেশ রাজনীতি সুন্দরভাবে চলুক, বাংলাদেশ মানুষ ভালো থাকুক, এবং বাংলাদেশে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক, এবং বাংলাদেশের মানুষ তা রায় হোক। ধন্যবাদ অহিদ ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আজকের আড্ডা সময়ের সাথে। আমরা কথা বলছি বাংলাদেশকে নিয়ে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার কথা বলবো বাংলাদেশকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।